মা, তুমি কিভাবে আমাকে বলো একটা 15 বছরের মেয়েকে বিয়ে করতে? একজন মেডিসিন স্পেশালিস্ট হয়ে ওই বাচ্চা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। চুপ কর ইঝান। তোর বাবা যেহেতু বিয়ে ঠিক করেছে, তোর বাবাকে বল। আর মেয়েটা খুব সুন্দর, একেবারে মায়াবী চেহারা তার। মায়াবী হোক, আমি বিয়ে করব না। বেশি কথা বলিস না ইঝান। খুব ভালো লক্ষ্মী মেয়ে একটা, তোর বাবার বন্ধু নাইট সাহেবের মেয়ে। তিনি মারা গেল 2 মাস হলো। রুবিনা খাতুন তার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি, কিন্তু গ্রামে কিছু বাজে ছেলেরা তাকে জ্বালাচ্ছে। দয়া করে রাজি হয়ে যা বাবা। তোর বাবা কেমন মানুষ তা তো তুই জানিস। তারপর আবার সে একবার স্ট্রোক করেছে। এখন যদি তুই বিয়ে করবি না, কথাটি শুনে আবার কিছু হয়ে যায়, পাগলামো করিস না ইঝান। মায়ের কথা শুনে ইছান কিছুটা নত হলো। ইছান শেখ বাবা মায়ের বড় সন্তান। তার একটি ছোট বোনও আছে, ইছনিয়া শেখ। আপাতত মেডিকেলে পড়ছে। ভাইয়ের মতো ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। ইছান পেশায় একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ। ইছানের বাবা হুমায়ুন শেখ সরকারি চাকরিজীবী ছিলেন। তিনি মূলত একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আর ইছানের মা মুনিরা শেখ সাধারণ মহিলাদের মতোই গৃহিণী। ইছান কিছুক্ষণ ভেবে উত্তর দিল, ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটি বলে ধপাধপ পা ফেলে রুম ত্যাগ করলো। মুনিরা বেগম হাসছেন। এই হাসি যেন তৃপ্তিময়। মুনিরা বেগম তিনিও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। প্রায় 3 ঘন্টা পর ইছান এবং তার পরিবার গ্রামে এসে পৌঁছল। গ্রামেই তার বিয়ে হবে। বিয়েটা সাধারণভাবেই হবে, কারণ হুমায়ুন শেখ চান না এত বড় করে বিয়ে হোক। এমনিতেও তার বন্ধুর কোনো রকমের সংসার ছিল, এখন সেও নেই। বিয়েটা বড় করে করলে তার বন্ধুর পরিবারের উপর বড়ভাবে একটা প্রভাব ফেলবে। তাই তিনি চাননি বিয়েটা বড় করে হোক। আপু, তোমার বর চলে এসেছে। কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। হা হা হা। পুষ্পের কথা শুনে পদ্ম কেঁপে উঠল। বিয়ের কথা শুনে পদ্মের বুকটা কেমন করে যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর ইছান আর পদ্মর বিয়েটা শেষ হলো। এখন বিদায় দেওয়ার পালা। পদ্ম বেঘোরে কান্না করছে। ইছানের বোন ইছনিয়া পদ্মর হাত ধরে আছে। রুবিনা খাতুন কান্নারত অবস্থায় ইছানের উদ্দেশ্যে বললেন, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবেমাত্র ওর বেড়ে ওঠার সময়। এখন তার বিয়ে দিয়ে দিয়েছি। পরিস্থিতির কারণে আমার মেয়েটার এই দশা। বাবাহারা মেয়ে আমার। তুমি ওকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, আমার মেয়েটা যেন ভালো থাকে। ইছান গভীর কণ্ঠে জবাব দিল। জি। অতঃপর পদ্মকে গাড়িতে উঠিয়ে তারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতেও পদ্ম কান্না করছে। পদ্মের এক পাশে ইছান এবং আরেক পাশে ইছনিয়া। পদ্ম কান্না থামিয়ে একবার ইছান আরেকবার ইছনিয়ার দিকে তাকালো। ইছান বিষয়টা খেয়াল করলো, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করলো না। হঠাৎ ইছনিয়া বলে উঠল, কিছু বলবে ভাবি? পদ্ম খুব ইতস্তত ভাবে বলল, আপু, আমি একটু পানি খাবো। ইছনিয়া শুনে তাড়াতাড়ি পদ্মকে পানি দিল। পদ্ম ঢকঢক করে পানি 1 বোতল খেয়ে ফেললো। পদ্ম পানির বোতল ইছনিয়াকে দিয়ে ইছানের দিকে তাকালো। ইছানের দৃষ্টি মোবাইলের দিকে। মোবাইলের আলো ইছানের মুখে পড়ছে। পদ্ম মনে মনে ভাবলো, এত সুন্দর পুরুষ তাকে বিয়ে করলো। কি সুন্দর চেহারা, গালে চাপ দাড়ি, চোখে চশমা। পদ্মের মনে হলো এ যেন এক সুদর্শন পুরুষ। পদ্মকে এভাবে চেয়ে থাকতে দেখে ইছনিয়া পদ্মের কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়াকে কি বেশি পছন্দ হয়েছে নাকি? এখন অত বেশি দেখো না, একেবারে বাসর ঘরে দেখো মন ভরে। ইছনিয়ার কথা শুনে পদ্ম তৎক্ষণাৎ চোখ নামিয়ে ফেলল। দীর্ঘ একটা লম্বা জার্নির পর সবাই বাসে আসলো। ইছানের মা মুনিরা শেখ দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এসে তার পুত্রবধূর কাছে আসলেন। এসব নিয়ম আছে, সেগুলো শেষ করার পর নতুন বউকে ঘরে তুলবেন তিনি। ইছান এগুলো না শেষ করেই উপরে চলে গেল। এ বিষয়ে হুমায়ুন শেখ একটু রাগ হলেন। সব নিয়ম কানুন শেষ করে ইছরিয়া পদ্মকে নিয়ে ইছানের রুমে গেল। প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। ভাবি, তোমার লাগেজে সব জামা কাপড় আছে, তুমি ফ্রেশ হয়ে পরে নিও। আমি যাই, প্রচুর ক্লান্ত আমি। কথাটি বলে ইছরিয়া বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো, আর তখনই পদ্ম তার হাত ধরে ফেললো।
বেশ আকুতি করে বলল, আপু আমি কখনো একা ঘুমাইনি, আমার ভয় লাগে। সবসময় আমার ছোট বোন আমার সাথে ঘুমাতো। ইছরিয়া হেসে ফেলল পদ্মের কথা শুনে। তুমি একা কোথায়, ভাইয়া আছে তো। ইছরিয়ার কথাটা শুনে অবাক হয়ে গেল। সে একজন পুরুষ মানুষের সাথে ঘুমাবে শুনেই কেমন শরীরে কাটা দিয়ে উঠল। না না আপু, আমি একটা ছেলের সাথে ঘুমাতে পারবো না। ইছরিয়া হেসে দিল কথাটি শুনে। সে তোমার বর, খাঁটি বাংলায় যেটাকে বলে স্বামী। আজকে থেকে তার সাথেই তোমাকে ঘুমাতে হবে। পদ্ম বড় সড়ো একটা ঢোক দিল। ওনার সাথে ঘুমাতে হবে? ইছরিয়ার কিছু বলতে যাবে তখনই ইছান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। চেহারা দেখে মনে হচ্ছে মাত্রই শাওয়ার নিয়ে এসেছে। ইছরিয়া আর পদ্মকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কি হচ্ছে ওখানে? না ভাইয়া, আমি শুধু ভাবিকে দিতে আসছিলাম। তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন? না, এই তো যাচ্ছি। বলেই ইছরিয়া চলে গেল। ইছরিয়া চলে যাওয়ার পর ইছান পদ্মের সামনে এসে দাঁড়ালো। ইছানের সামনেই পদ্মকে একটা মশার মতো মনে হলো। নাম কি তোমার? ইছানের গম্ভীর কণ্ঠ শুনে পদ্মের যেন কেমন করে উঠল। বেশ কিছুক্ষণ পদ্মকে চুপ থাকতে দেখে ইছান হালকা ধমকের সুরে বলল, কথা বলতে পারো না? তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি। ইছানের ধমকে আমতা আমতা করে বলল, পদ্ম। ইছান খুব মনোযোগ দিয়ে তার গালের দাড়িগুলোতে হাত বুলোতে বুলোতে পদ্মকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। শুনেছি তোমার বয়স নাকি 15 বছর। পদ্ম কথাটা শুনে অপ্রস্তুত হয়ে গেল। জি হ্যাঁ। জানো আমি তোমার কত বড়? জি না। এটা জানো না? না। 14 বছরের বড় আমি তোমার। কেন বিয়ে করলে? ইছানের প্রশ্ন শুনে পদ্ম থতমত খেয়ে যায়। আসলে আমি বিয়ে করতে চাইনি, আমার মা বাধ্য করেছিল। মা বললো আর বিয়ে করে ফেললে? বাহ। ইছানের কথা শুনে পদ্মের চোখে পানি চলে আসে। হঠাৎ বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি। তার উপর আবার ইছানের এসব কথা। কাঁদছেন কেন ম্যাডাম? যান ফ্রেশ হয়ে আসুন। শাড়িতে যে আপনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না, ভালো করেই দেখতে পাচ্ছি। পদ্ম চুপচাপ হেঁটে লাগেজ থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চল। ইছান তীক্ষ্ণ দৃষ্টিতে পদ্মের চলে যাওয়া দেখছে। সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে, সে জানেই না তার স্বামী তার থেকে বয়সে কত বড়। হাই, এই কোন মেয়েকে বিয়ে করলো ইছান? হসপিটালের কোনো লোক যদি জানে ইছান তার 14 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে তার মান সম্মান কিছু থাকবে না। একজন সিনিয়র ডক্টর এই কাজ করেছে শুনলে হসপিটালের সিআই মেবি অজ্ঞান হয়ে যাবে। ইছান এসব ভাবতে ভাবতে হঠাৎ তার কলিগ সানায়া কল দিল। সেও ইছানের মতো সিনিয়র ডাক্তার। এত রাতে সানায়ার কল পেয়ে কিছুটা বিরক্ত হলো ইছান। মেয়েটা প্রায়ই এই কাজ করে। ইছান কলটা রিসিভ করলো। হ্যালো ইজহান শেখ, আপনার কি অবস্থা? ভালো। হঠাৎ এত রাতে কল দেওয়ার কারণ জানতে পারি কি? আমি তো প্রায় এই কাজ করি, আপনি কি জানেন না নাকি? আচ্ছা। এটা বলে ইছান ফোন কেটে দিল। ইদানিং সানায়ার অকারণে কল দেওয়াটা খুব বিরক্ত করে ইছানকে। শুধুমাত্র সিনিয়র ডাক্তার দেখে কিছু বলতে পারে না। ওয়াশরুম থেকে পদ্ম বের হয়ে আসে। আবারও সে শাড়ি পরেছে। শাড়ি পরা হয়নি দেখে মনে হচ্ছে কেউ শাড়ি পরতে জোর করেছিল, তাই এভাবে পরেছে। আবার শাড়ি পরেছো কেন? তোমাকে কি আমাদের বাসা থেকে আর কোনো ড্রেস দেওয়া হয়নি? 3 পিস দেওয়া হয়েছে। আসলে আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। শাড়ি তো পরতে পারো না, দেখে তো মনে হচ্ছে কেউ জোর করে পরিয়েছে। পদ্ম ইছানের কথায় লজ্জায় মাথা নিচু করে ফেললো। আসলে কখনো পরা হয়নি তো তাই। ইছান মুখ বুড়িয়ে ফেললো। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। কাল আবার সকাল সকাল হসপিটালে যেতে হবে। ইছান লাইটটা অফ করে খাটে শুয়ে পড়লো। পদ্ম লাইট অফ বলে খুব ভয় পেয়ে গেছে, যেন কেউ আশেপাশে দাঁড়িয়ে আছে। তার এমন মনে হচ্ছে এত বেশি অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না। পদ্ম ভয়ে মুখে হাত দিয়ে আছে। একটু ঝুঁকে সামনের দিকে চলে গেল। এই তো খাট এপাশে, ইছান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে। এই তো খাট এপাশে, ইছান নেই, তাই পদ্ম শুয়ে পড়েছে। বেশিক্ষণ চোখ মেলে থাকতে পারলো না, কারণ ঘুম তাকে একটু একটু করে ধরছে। পদ্ম শুয়ে শুধু মনে মনে একটি দোয়াই করতে লাগলো, ঘুমের ঘুরে যেন তার কাপড় ঠিক থাকে আর সে যেন ইছানের ধারে কাছে না যায়। ঠিক সকাল 7টায় ইছানের ঘুম ভাঙলো। প্রতিদিন ইছান এই সময়টাতেই ঘুম থেকে উঠে। অনেকটা অভ্যাস হয়ে গিয়েছে তার। কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস, ঠিক সেরকমই। ইছান দেখলো তার বুকের উপর শাড়ি, দেখেই থমকে গেল। পাশে তাকিয়ে দেখলো পদ্ম তার পাশে শুয়ে আছে। পদ্মের মুখের উপর চুল পড়ে আছে, যার কারণে পদ্মের মুখটা দেখা যাচ্ছে না। ইছান
খাটের পাশে ছোট্ট টেবিলটা থেকে তার চশমাটা নিল। তারপর বেশিক্ষণ বসে না থেকে ওয়াশরুম চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। নাস্তা সেরেই সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিবে। রুম থেকে চলে যাওয়ার আগে একবার পদ্মকে দেখে নিল। অচেতন অবস্থায় শুয়ে আছে এমন মনে হচ্ছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে নিচে নেমে এলো। ইছান দেখছে তার বাবা হুমায়ুন শেখ চা খাচ্ছেন আর টিভিতে খবর দেখছেন বেশ মনোযোগ দিয়ে। ইছান চুপচাপ ডাইনিং এ বসলো। পকেট থেকে ফোন বের করে সেটা চাপতে লাগলো। মা, নাস্তা দাও। মুনিরা শেখ ইছানের গলা শুনে তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসলো। হুমায়ুন শেখ নিজের মতো করে চা খাচ্ছেন আর টিভি দেখছেন। ইছানের দিকে তাকাচ্ছেনও না। মুনিরা শেখ ইছানকে নাস্তা দিতে দিতে বললেন, আজ হসপিটালে যাবি? হ্যাঁ, কেন? প্রতিদিন যাই, দেখো না? আর হঠাৎ জিজ্ঞেস করছো কেন? ইছানের কথায় মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। কি ভাবলেছেন কথাবার্তা? সবে মাত্র কাল বিয়ে হলো আর আজ হসপিটালে যাবি? আজ না গেলে হয় না? না মা, হয় না। আমি তো হসপিটাল থেকে ছুটি নেইনি, আর কেউ জানেও না আমার বিয়ে হয়েছে। তা পদ্ম কোথায়? পদ্মের কথা শুনে ইছান খাবার বন্ধ করে দিল। ঘুমাচ্ছে। ইছান শান্ত কণ্ঠে জবাব দিল, আমি কিন্তু আমার ফ্ল্যাটে চলে যাব। এখান থেকে হসপিটালে যেতে অনেক সময় লাগে। আজ রাতে বাসায় আসলে কাল সকালেই ওখানে চলে যাব। ইছানের কথা শুনে মুনিরা শেখ একটু ভয়ে ভয়ে বললেন, পদ্মকে নিবি না? ও ওখানে গিয়ে কি করবে? তার চেয়ে ভালো ও এখানে থাকুক তোমাদের কাছে। হুমায়ুন শেখ এতক্ষণ তার ছেলের এবং তার স্ত্রীর কথা শুনছিল। পদ্মকে নিয়ে ইছানের এমন কথা শুনে তিনি উঁচু গলায় বলে উঠলেন, তোমার বউ তুমি সাথে করেই নিয়ে যাবে, এটাই শেষ কথা। ঠিক আছে, আমি পদ্মকে আমার সাথেই নিব। বিয়েটা আমি করেছি, কিন্তু বিয়ে করতে জোর করেছো তুমি। সেটা অন্তত ভুলে যেও না বাবা। মা, আসছি আমি। মুনিরা শেখ সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। ইছান গাড়িতে উঠে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। মুনিরা শেখ তার স্বামীর পাশে সোফায় বসলেন। আচ্ছা, আমি বলি কি, পদ্ম আমাদের সাথে থাকুক কিছুদিন। সবকিছুই তো তোমার ইচ্ছাতে হচ্ছে, এটা না হয় আমার ইচ্ছাতেই হোক। ইছান সারাদিন হসপিটালে থাকবে, পদ্ম কি একা একা বাসায় থাকবে নাকি? ওর মন টিকবে ওখানে বলো? সবেমাত্র গ্রাম থেকে আসলো মেয়েটা, শহরে কিছুই চেনে না। যদি ওর ওখানে থাকতে একা সমস্যা হয়? পদ্ম কি সারা জীবন আমাদের সাথে থাকবে? ওর তো একাই থাকা লাগবে। আর না হয় ইজানের বাসায় তুমি 2-1 দিন থেকে এসো। বুদ্ধিটা খারাপ না। হুমায়ুন শেখের কথাটি খুব ভালো লাগলো মুনিরা শেখের। ঠিক বলেছ, আমি থেকে আসবো ওর বাসায়। ঘড়ির কাঁটা যখন 9টা 20 তখন পদ্মের ঘুম ভাঙলো। ঢুলুমুলো হয়ে উঠে বসেছে সে, হাত দিয়ে চোখ ডলছে। দুহাতে তার চুলগুলো খোপা করে নিল। পদ্মের একটা অভ্যাস, ঘুম থেকে উঠে সে ওই বিছানাতেই কয়েক মিনিট বসে থাকবে। পদ্ম ইছানের রুম ভালো করে দেখছে। এক দেয়ালে ইছানের অনেক বড় একটা ছবি। দেখে মনে হচ্ছে চারপাশ শুধু পাহাড় আর পাহাড়। আর ইছান দাঁত দেখিয়ে হাসি দিয়ে আছে, যার কারণে তার হাসিটা একটু বেশি সুন্দর দেখাচ্ছে। পদ্ম মুগ্ধ নয়নে ইছানের ছবিটা দেখছে আর মনে মনে বলছে, মানুষটা এত সুন্দর কেন? পদ্ম বিছানা ছেড়ে উঠে আসলো, কিন্তু বিছানার দিকে আবারও তাকালো। আচ্ছা, মানুষটা কোথায়? ঘুম থেকে উঠে তাকে তো দেখলাম না। এসব ভাবতে ভাবতে পদ্ম ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার ননদ ইছনিয়া দাঁড়িয়ে রয়েছে। ইছনিয়াকে দেখতে পেয়ে পদ্ম এক প্রকার খুশি হলো, কারণ তার শাড়িটা এলোমেলো হয়ে আছে। ইছনিয়া ঠিক করে দিতে পারবে। দ্রুত পায়ে ইছনিয়ার সামনে দাঁড়ালো। ইছনিয়া পদ্মকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। এ কি, এ অবস্থা কেন তোমার? পদ্ম তোতা পাখির মতো উত্তর দিল, আপু, কাল রাতে আমি বিয়ের শাড়ি খুলে এটা পরেছিলাম। শাড়ি ঠিক মতো পরতে পারিনি, আমি কখনো পরিনি। তা তোমাকে শাড়ি পরতে বলেছিল কে? আমাদের গ্রামের মেয়েরা বিয়ের পর শাড়ি পরে, তাই আমিও পরেছি। তুমি যে এভাবে শাড়ি পরেছো, ভাইয়া তোমাকে কিছু বলেনি? ইছনিয়া সন্দেহ দৃষ্টিতে প্রশ্নটি করলো। না আপু, উনি কিছু বলেনি। আমার শাড়িটা একটু ঠিক করে দেবেন আপু? অবশ্যই দিব, ঠিক আছে। জি আচ্ছা। ইছনিয়া পদ্মের শাড়ি ঠিক করে দিচ্ছে। পদ্ম বেশ নিচু কণ্ঠে ইছনিয়াকে প্রশ্ন করলো, আপু, ওনার নামটা আসলে কি? উনি কি করে? আচ্ছা আপু, আমি ঘুম থেকে উঠে ওনাকে দেখলাম না কেন? ইছনিয়া এক পর্যায়ে পদ্মের প্রশ্ন শুনে হেসে দিল। পদ্ম তার স্বামীর নাম জানে না। বিষয়টা একটু বেশি হাস্যকর, তাই না? তোমার ওনার নাম ইজান শেখ। সে একজন মেডিকেল স্পেশালিস্ট, মানে ধরে নাও একজন ডাক্তার। আর তোমার উনি হসপিটালে চলে গিয়েছে। আপু, তোমার ফোনে এখন কয়টা বাজে? 9:35। কেন? এত তাড়াতাড়ি উনি হসপিটালে চলে গিয়েছেন? আর এখন কি কোনো রোগী আসবে নাকি? ইছনিয়া আবারও হেসে দিল পদ্মের কথা শুনে। এইখান থেকে হসপিটালে যেতে 2 ঘন্টার বেশিও সময় লাগে। আর ভাইয়া যেহেতু সরকারি ডাক্তার, মেডিকেল অফিসার, তাই ওদের একটু আগে হসপিটালে উপস্থিত থাকা লাগে।
বুঝেছ সুন্দরী? ইছনিয়া এবার মজা করতেই পদ্মকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো। তুমি আমার নাম জানো তো? পদ্ম প্রশ্নটা শুনে বেশ থতমত খেয়ে গেল। আসলে সে তো তার ননদের নামও জানে না। এই লজ্জার কথা কাকে বলবে? না আপু, ইছনিয়া হাসতে হাসতে শেষ। আমার নাম ইজনিয়া শেখ। তোমরা কি শেখ বংশ? পদ্ম বেশ উৎসাহ নিয়ে প্রশ্ন করলো। হ্যাঁ, আচ্ছা এখন নিচে চলো, বাকি কথা পরে বলবো তোমাকে। অনেক বেলা হয়েছে, এখনো নাস্তা করনি, মা বকবে, তাড়াতাড়ি চলো। ইছনিয়া পদ্মকে নিয়ে নিচে চলে আসলো। ডাইনিং এ এক মহিলা খাবার বাড়ছে। ইছনিয়া মুনিরা শেখকে ডাক দিলেন তাদের সাথে নাস্তা করার জন্য, কারণ তিনিও এখনো নাস্তা করেননি। একই টেবিলে পদ্ম, তার ননদ এবং তার শাশুড়ি বসলো। খাওয়ার সময় পদ্মকে তার শাশুড়ি অনেক কথাই বলল। পদ্ম শুধু কথার উত্তর হিসেবে হেসেছে। শোনো পদ্ম, ইজহান যখন হসপিটালে যাবে তখন তুমি যত গভীর ঘুমে থাকো না কেন উঠে যাবে, বুঝছো? ও হসপিটালে যাওয়ার আগে নাস্তা তৈরি করবে, তারপর দিবে। এরপর না হয় হসপিটালে চলে গেলে তারপর না হয় তুমি আবার ঘুমাবে। দেখো তোমার বয়স কম, আমরা মানছি, কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে। তোমার এখন এগুলো অভ্যাস করতে হবে, শিখে নিতে হবে। জি মা, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠি। আজ কেন দেরি হয়ে গেল বুঝলাম না। পদ্ম মাথা নিচু করে কথাটি বলল। সমস্যা নেই, আর তোমার লাগেজ যদি গুছানো না থাকে তাহলে গুছিয়ে নিও। কাল ইজহান তোমাকে নিয়ে ওর ফ্ল্যাটে চলে যাবে। পদ্মের কাশি উঠে গেল। কাশতে কাশতে অবস্থা খারাপ, চোখ দিয়ে পানি চলে এসেছে। ইছনিয়া পদ্মকে এক গ্লাস পানি দিল। মুনিরা শেখ পদ্মের এই অবস্থায় দেখে ওকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে গেল। পানি খেয়ে একটু কাশি থেমেছে পদ্মের। ঠিক আছো তুমি? পদ্ম অস্থির হয়ে চেয়ারে মাথা হেলিয়ে দিল। এখনো চোখ দিয়ে পানি পড়ছে। এক হাত দিয়ে চোখের পানি মুছছে পদ্ম। জি মা, ঠিক আছি। হঠাৎ এমন হলো কেন তোমার? মা, আসলে মনে হয় ভাবি ভয় পেয়েছে ফ্ল্যাটে যাওয়ার কথা শুনে। দাঁত কেলিয়ে মুনিরা শেখকে উত্তর দিল ইছনিয়া। মুনিরা শেখ চোখ রাঙিয়ে তাকালেন তার মেয়ের দিকে। তৎক্ষণাৎ হাসি বন্ধ হয়ে গেছে ইছনিয়ার। শোনো পদ্ম, আমিও যাবো এই বাসায়, কয়েকদিন থেকে আসবো। যতদিন আমি ওইখানে থাকবো তোমার চিন্তা নেই, সব শিখিয়ে দিয়ে আসবো তোমাকে, এত বেশি টেনশন নিও না। পদ্ম নিঃশব্দে হাসলো। পদ্মের হাসি দেখে মুনিরা শেখ বেশ খুশি হলেন। তিনি পদ্মের পাশের চেয়ারে দাঁড়ালেন, পদ্মকে জড়িয়ে ধরলেন। পদ্মও তার শাশুড়িকে জড়িয়ে ধরেছে। পদ্ম মনে মনে বলছে কত ভাগ্য করে সে এমন একজন শাশুড়ি পেয়েছে। ইছহান তার কেবিনে বসে আছে। লাঞ্চ টাইম এবং নামাজের ব্রেক চলছে এখনো। ইছহান লাঞ্চ করে এবং নামাজ পড়ে বসেছে তার চেয়ারে। প্রতিদিন এত চাপ থাকে তার, সারাদিন শুধু রোগী দেখাই হচ্ছে তার কাজ। হঠাৎ ইছহানের কেবিনে সানায়ার আগমন ঘটলো। সানায়া ইছহানের সামনাসামনি চেয়ারে বসল। ইছহান তার চেয়ারে শরীরটা হেলিয়ে দিল। সামনে থাকা কলমটা ঘুরাচ্ছে, তার দৃষ্টি সানায়ার দিকে। কি ব্যাপার শেখ সাহেব, এখন ফোন দিলে যে ফোন কেটে দেন? কাহিনী কি? বুঝছি না কিছুই। আপনি আমাকে ঠিক কখন ফোন দেন? রাত 1টা থেকে 2টা, এই সময়টাই তো দিই। তখন মানুষ কি করে? ইছহান চোখ ছোট ছোট করে প্রশ্ন করেছে সানায়াকে। সাধারণত সব মানুষ সেই সময় ঘুমায়, কিন্তু আপনি তো আরো পরে ঘুমান। আসলে আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। আমার তো ভালো লাগে না, আসলে ওই সময়টাই নিজেকে একা রাখতে পছন্দ করি। আপনার একাকিত্বের সঙ্গী হতে দেবেন ইজহান শেখ? বেশ মোহনীয় কণ্ঠে কথাটি বলল সানায়া। লাঞ্চ টাইম শেষ, আবার অন্য একদিন খোঁজ গল্প করতে আসবেন, ঠিক আছে? আপনার কি আমাকে সেরকম মনে হচ্ছে ইজহান? আসলে কি রকম বুঝতে পারছি না। ইছহান বুঝেও না বোঝার মতো বলল। যাই হোক, বাদ দিন। 1 মাস পর হসপিটালে সব সিনিয়র ডক্টর, মেডিকেল অফিসার, জুনিয়র ডক্টর, হসপিটালের সিআই এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে একটা গেট টুগেদার হবে। আপনি থাকবেন তো? পরেরটা পরে ভেবে দেখব, এখন আমি রোগী দেখাই স্টার্ট করব। আপনি চাইলে আসতে পারেন। কথাটি সানায়ের বেশ গায়ে লাগলো। এভাবে কেউ বলে নাকি? আজব, তার মতো একটা সুন্দর মেয়েকে ইছহান পাত্তা দিচ্ছে না। বিষয়টা বেশ সন্দেহজনক। ইছহান কেন বুঝে না সানায়ার যে তাকে খুব পছন্দ। সানায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, না হলে জানি আবার কি বলে ফেলে। তার একটা মান সম্মান আছে তো। সারা দুপুর বিকেল ইছহিয়া তার 14 গোষ্ঠীর কাহিনী শুনিয়ে দিল পদ্মকে। পদ্মের কিন্তু ভালোই লেগেছে।
আসলে পদ্ম এইরকম কথা বলা মানুষকেই পছন্দ করে। সেও প্রচুর কথা বলতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতির কারণে বলা হয়ে উঠছে না। আবার কি না কিভাবে ইছরিয়া একটা বন্ধুসুলভ মেয়ে, তার কথা দেখেই বোঝা যায়। রাত 8টায় পদ্ম আর ইছরিয়া রাতের খাবার খেয়ে ফেলতো। ইছরিয়া চলে গিয়েছে পড়তে, আর পদ্ম ইছানের রুমে এসেছে। গ্রামে হলে এতক্ষণ ঘুমিয়ে যেত, কিন্তু এখানে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে যদি ওনারা কিছু মনে করেন। পদ্ম খাটে বসে আবারও সেই ছবিটার দিকে তাকালো। ছবিটার দিকে তাকালে পদ্মের জানি কেমন কেমন লাগে, যেন ইছান তার দিকে তাকিয়ে হাসছে। একটু একটু করে লজ্জাও লাগতে শুরু করলো পদ্মের। ঘড়ির কাঁটা 8টা 34। তখন একটু একটু করে পদ্মের চোখে ঘুম আসছে। সে আর বসে থাকতে পারছে না, এবার শুয়েই গেল। সকালে শাশুড়ি বলছিল ইছান যখন হসপিটালে যায় তখন যেন সে ওঠে। এই কথা চিন্তা করে পদ্ম ঘুমিয়ে গেল। রাত 10টা 30। ইছান বাসে আসলো। উপরে ওঠার সময় মুনিরা শেখ বললেন সে যেন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসে, কারণ তারা কেউ এখনো খাননি। ইছান কথা মতো তাই করলো, কিন্তু রুমে সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। বাহির থেকে দেখা যাচ্ছে পদ্ম ঘুমাচ্ছে। ইছান বিড়বিড় করতে করতে রুমে ঢুকলো। এই মেয়ে সারাদিন ঘুমায় নাকি? রাতের খাবার খেয়ে ইছান রুমে আসলো। এখন ঘুম আসবে না, তাই সে মোবাইল নিয়ে বসলো। খাটের এক পাশে পদ্ম আর এক পাশে ইছান। ইছান নিজের মতো ফোন দেখছে, পদ্মের দিকে তাকাচ্ছে না। রাতে হঠাৎ অনেক বাতাস শুরু হলো। ইছান সেটা দেখে বারান্দায় এসে দাঁড়িয়েছে। বিকেলে তো এমন কোনো সংকেত পায়নি যে বৃষ্টি আসবে। এমনকি সে বাসায় আসার আগ পর্যন্ত এমনটা মনে হয়নি বৃষ্টি আসবে। ইছান বারান্দায় দাঁড়িয়ে বাতাস দেখছে। মেঘ আসার আগ মুহূর্ত তার কাছে ভীষণ প্রিয়। গুড়ুম করে মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম লাফিয়ে উঠে পড়েছে ঘুম থেকে উঠে বুঝতে পারলো বৃষ্টি হবে, তাই মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু মেঘের আওয়াজে তো তার ভয় হচ্ছে। গ্রামে থাকলে তো তার মা তাদের 2 বোনকে জড়িয়ে ধরে বসে থাকতো, এখন কি হবে? পদ্ম দেখছে বারান্দায় ইছান দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে ইছানের পেছনে দাঁড়ালো। ইছান পদ্মকে খেয়াল করেনি, তার দৃষ্টি বাহিরে। আবারও মেঘের ডাক শোনা গেল। পদ্ম ভয়ে ইছানের টি শার্ট টেনে ধরলো। ইছান পেছন ফিরে তাকালো, দেখলো পদ্ম চোখ বন্ধ করে মুখ কাছুমাচু করে রেখেছে। ইছান পদ্মের হাত ধরে টেনে ওর পাশে দাঁড় করালো। বেশি ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? পদ্ম ভয়ে ভয়ে বলছে জি। আবারও মেঘ ডাক দিল। পদ্ম আবার চোখ বন্ধ করে ইছানের টি শার্ট চেপে ধরেছে। ইছান পদ্মের দিকে তাকিয়ে বলল, আমি কি জড়িয়ে ধরবো তোমাকে? রাতের আকাশের মেঘ বোঝা যাচ্ছে না কিছু। 4 দিন এমনিও অন্ধকার হয়ে আছে। বৃষ্টি হওয়ার পর কেমন নির্জন মনে হচ্ছে শহরটা। চারদিকেই শীতল আবহাওয়া, মৃদু বাতাস বইছে। বাতাসের সাথে সাথে হালকা কেঁপে উঠছে পদ্ম। ইছান পদ্মের দিকে তাকিয়ে আছে। পদ্ম যে কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে ইছান ভালো করেই খেয়াল করছে। পদ্মের কেঁপে ওঠা দিকে নিঃশব্দে ইছান হাসছে। পদ্ম আগের মতো ভয় পেয়ে চোখ বন্ধ করে আছে। আবার মেঘের আওয়াজ শোনা গেল। পদ্ম এবার মুখ ফুটে বলেছে, আমার ভীষণ ভয় করছে। বলেই পদ্ম জড়িয়ে ধরেছে ইছানকে। ইছান খুব হালকাভাবে এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কিন্তু পদ্ম খুব জোরে সোরে জড়িয়ে ধরেছে। বুঝাই যাচ্ছে পদ্ম খুব ভয় পেয়েছে। পদ্ম ইছানের বুক সমেত। ইছান মনে মনে বলল, বয়সেও ছোট, উচ্চতায়ও ছোট। আচ্ছা, ইছানের এমন কেন লাগছে? পিচ্ছে একটা মেয়ের সংস্পর্শে এসে। ইছানের জীবনের প্রথম নারী পদ্ম। কিছুক্ষণ বাদে ইছান ছেড়ে দিল পদ্মকে। পদ্ম হকচকিয়ে গেল। লজ্জায় সে ওখান থেকে চলে আসছে। বেশি চিন্তা ভাবনা করতে পারে না পদ্ম। তবে ওই সময়ের মুহূর্তটা মনে পড়তেই পদ্মের মুখে লাল আভা ছড়িয়ে পড়ল। ইস, কি লজ্জা! পদ্ম ঘুমিয়ে পড়েছে। ইছান রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত ইছান লিভিং রুমের সোফায় কাটিয়ে দিল। মন চাচ্ছে না রুমে যেতে, তাই এখানেই শুয়ে পড়ল। সকাল 7টা। আজ শুক্রবার, ইছানের ছুটি। হসপিটালে যেতে হবে না তার, তাই ঘড়িতে অ্যালার্মও দেয়নি। মূলত শুক্রবার ইছান একটু বেশি সময় ঘুমায়। ইছান ঘুমাচ্ছে। মনিরা শেখ ঘুম থেকে উঠে লিভিং রুমে এসে দেখে তার ছেলে সোফায় ঘুমাচ্ছে। মনিরা শেখের বেশ খারাপ লাগছে। হয়তো ইছান পদ্মকে মেনে নিতে পারেনি, তাই রুমে না শুয়ে এখানে সোফায় শুয়েছে। আজই তিনি ইছানের সাথে কথা বলবেন, তারপর তার একটা ব্যবস্থা তিনি করবেনই। ইছানের ঘুম ভেঙেছে 8টায়। ইছান উঠে তার রুমে গেল। আশ্চর্য, আজ রুমে পদ্মকে দেখিনি। ফ্রেশ হয়ে আসলো নিচে। প্রতিবারের মতো ইছানের বাবা হুমায়ুন শেখ টিভি দেখছেন আর চা খাচ্ছেন। ইছান তার বাবার পাশের সোফায় বসলো। ইদানিং হুমায়ুন শেখ ইছানের সাথে কথা বলছে না, কিন্তু ইছান তো তার কথা রেখেছে।
তাও কেন এত তেজ দেখাচ্ছে ইছান বুঝতে পারছে না। পদ্ম কফি নিয়ে এসেছি ইছানের জন্য। পদ্ম মুখের সামনে কফিটা ধরেছে একদম। আপনার কফি। ইছান মাথা তুলে পদ্মকে দেখলো। মাথা নিচু করে পদ্ম কফি নিয়ে একদম তার সামনে এসে দাঁড়ালো। পদ্ম ইছানের দিকে তাকাচ্ছে না। ইছান কফিটা হাতে নিল। পদ্ম ইছানের হাতে কফি দিয়ে রান্নাঘরে চলে আসলো। আসলে পদ্ম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছিল মনিরা শেখের কাছে। তিনি পদ্মকে কফি বানানো শিখিয়ে দিয়েছেন। যে কফিটা পদ্ম বানিয়েছে সেটা আবার উনি ইছানের জন্য পদ্মের হাত দিয়েই পাঠালেন। প্রথমে তো বলেছিলে বিয়ে করবে না, বিয়ে না করলে এই সময় কে কফি বানিয়ে এনে খাওয়াতো? হুমায়ুন শেখ টিভির দিকে তাকিয়ে কথাটি বলল ইছানকে। এই বাসায় থাকলে এমনিও সকালে তার মা কফি বানিয়ে দেন তাকে, আর ফ্ল্যাটে থাকলে নিজে বানিয়ে খায়। কিন্তু ইছান কোনো ভ্রুক্ষেপ করল না হুমায়ুন শেখের কথায়। সে জানে তার বাবা তাকে খোঁচা দিয়ে কথাটি বলছে, আর অকারণে তার কথা বলা পছন্দ না। খুব কম সময়েই এসব অযুক্তিযুক্ত কথার উত্তর দেয় ইছান। সে নিজের মতো কফি খাচ্ছে আর ফোন দেখছে। এরই মাঝে পদ্মের মা কল দিয়েছে। পদ্ম যেহেতু রান্না করে তাই ফোনটা নিয়ে ওখানেই গেল। পদ্মকে ফোনটা রিসিভ করে দিয়ে বলল কথা বলতে। পদ্ম কিছুক্ষণ কথা বলল তার মায়ের সাথে। কথা বলার মাঝে মাঝে তার কণ্ঠটা আটকে আসছিল, চোখে পানি টলমল করছিল। এটা বেশ খেয়াল করলো ইছান। কথা বলা শেষে পদ্ম ফোনটা দিয়ে দিল ইছানকে। ইছান তার মাকে বলছে, মা, আমার তো কাল রাতে যাওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটে, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। আজ নাস্তা করার পর চলে যাব। তোর সাথে আমার কিছু কথা আছে ইছান। পদ্ম, তুমি একটু এদিকটায় থাকো, আমি আসছি একটু পর। পদ্ম মাথা নাড়ালো। ইছান পদ্মের দিকে তাকালো। মুনিরা শেখ ইছানের হাত ধরে ওনার রুমে নিয়ে গেল। শোন ইছান, তুই সত্যি কথা বলবি। আমি যা যা বলবো তুই সেইগুলো সোজা একটা উত্তর দিবি। ইছান বেশ বিরক্ত হলো মায়ের কথায়। ইছানের চোখে মুখে এক রাশ বিরক্তি। মা, তুমি কি জানো না আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না? সেটা তো আমি জানি। আচ্ছা, তুই কি পদ্মকে কোনোভাবে মেনে নিতে পারিসনি? ইছান ছোট ছোট চোখ করে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি? এই যে তুই তো বলছিস ঘুরিয়ে পিছিয়ে কথা পছন্দ করিস না, তাহলে কেন বলছিস এখন? তুমি আসলে কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাচ্ছি, তোর কি পদ্মকে পছন্দ হয়নি? ওকে মেনে নিতে পারিসনি? আজ সকালে দেখলাম তুই সোফায় শুয়ে আছিস। কেন ইছান, কেন? তুই শুধু একবার বল, তুই ওকে মেনে নিতে পারিসনি? মুনিরা শেখ বেশ ব্যস্ত হয়ে গেছেন। ইছান শান্ত গলায় উত্তর দিল। আচ্ছা, আমি যদি বলি মেনে নিতে পারিনি তাহলে কি হবে? মুনিরা শেখ থমকে গেছেন ইছানের কথা শুনে। এটা বলতে পারিস না তুই? মেয়েটার কি হবে ভেবে দেখ একবার। ইছান হাসতে হাসতে এক হাত দিয়ে তার মাকে জড়িয়ে ধরল। বলেছি মেনে নিতে পারিনি, এটা তো বলিনি যে মেনে নেওয়ার চেষ্টা করব না। মুনিরা শেখ এবার খেপে গেলেন। সোজা সাপটা বলতে পারিস না? আরে মা, শান্ত হও তো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমি পদ্মকে মেনে নেওয়ার চেষ্টা করব এবং ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি। ছেলের কথায় মুচকে হাসলেন মুনিরা শেখ। তিনি জানেন তার ছেলে কখনো তার বাবা মায়ের কথা অবজ্ঞা করবে না। ইছান তার বেশ শখেরই একটা ছেলে বলতে গেলে। ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। প্রথমে এই ছেলের কথা বুঝতে না পেরে একটু রেগে গিয়েছিলেন বটে। মা, তোমাকে তখন কি বললাম মনে নেই? আমার যে আজ ফ্ল্যাটে ফিরতে হবে। হ্যাঁ, পদ্মকে নিবি তোর সাথে? এক কথার কতবার বলতে হবে বলো তো? নিবি কিনা সেটা বল। হ্যাঁ, ওকে আমার সাথেই নিব, যেখানেই যাই নিয়ে যাব। শেষের কথাটা বিড়বিড় করে বলল ইছান। আচ্ছা শোন, আমিও যাব তোদের সাথে। পদ্ম নতুন, তাই ওকে একবারে সব শিখিয়ে দিয়ে আসবো, বুঝছিস? আচ্ছা, নাস্তা খেয়ে রেডি হয়ে থাকবে আর ওকে বলে দিবে ও যেন রেডি হয়ে থাকে। 1 মিনিট লেট করবে না কিন্তু, মনে রেখো। আচ্ছা বাবা, বুঝেছি। অতঃপর নাস্তা করে সবাই ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মকে ইছনিয়ার রেডি করিয়ে দিল। যদিও পদ্ম বলেছিল ও রেডি হতে পারবে, তাও ইছনিয়া বলল সে রেডি করিয়ে দিবে। আজ আর শাড়ি পরেনি পদ্ম। ইছনিয়া একেবারে অন্যভাবে সাজিয়ে দিল। ইছানের তো যে কথা সেই কাজ। সে চিৎকার শুরু করে দিয়েছে। তড়িগড়ি করে মুনিরা শেখ পদ্মকে নিয়ে নিচে নামলেন। পদ্ম এবং মুনিরা শেখের লাগেজ আগে আগেই গাড়িতে রাখা হয়েছে। গাড়িতে উঠতে উঠতে মুনিরা শেখ বললেন, জানো পদ্ম, এই ছেলে 1 মিনিটও লেট করতে চায় না, না হলে আবার মাথা গরম হয়ে যাবে। মুনিরা শেখের কথায় মুচকে হাসলো পদ্ম। ইছান এখনো পদ্মকে খেয়াল করেনি। সে সামনে বসেছে আর মুনিরা শেখ পদ্ম পেছনে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগেছে তাদের।
অনেক জ্যাম ছিল, না হলে আরও আগেই বাসে চলে আসতো তারা। এই জ্যামে সবার বিরক্ত লাগলেও পদ্ম বেশ উপভোগ করেছে, কারণ সব গাড়ি একসাথে আটকে থাকা এটা প্রথম দেখেছে সে, তাই হয়তো ভালো লেগেছিল তার। বাসে এসে সবাই টায়ার্ড, বিশেষ করে মনিরা শেখ। ইছান গিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল উপর হয়ে। পদ্ম রুমে গেল না, সে ডাইনিং রুমের সোফায় বসে পড়ল। এই বাসাটাও অনেক সুন্দর, সব সাজানো গোছানো। এই রুমের বাসাতেও বেশিরভাগ দেয়ালে ইছানের ছবি। পদ্ম চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোই দেখছে। ইছান খেয়াল করলো পদ্ম রুমে আসেনি এখনো। মাথা উঠিয়ে পদ্মকে ডাক দিল ইছান। পদ্ম, রুমে আসো। কথাটি পদ্মের কানে ঢুকেছে, কিন্তু তার ওই রুমে যেতে ভয় লজ্জা দুটোই কাজ করছে। সে কিভাবে যাবে? ইস, না ডাক দিলে কি হতো না? এখন সে কিভাবে যে ওই রুমে যায়? অনেক চিন্তা করেই রুমে ঢুকেছে পদ্ম। জি, কিছু বলবেন? ইছান মুখ ওইদিকে রেখে বলল, বাইরে কি করছিলে? এত দূর থেকে এসেছো, ফ্রেশ হবে না? জি। ইছান আর উত্তর দিল না। পদ্ম ইছানের উত্তরের আশায় দাঁড়িয়ে আছে, কিন্তু ইছান কিছু বলছে না। পদ্ম ভেবে নিয়েছে সে কিছু বলবে না, তাই সে ফ্রেশ হয়ে আসলো ওয়াশরুম থেকে। পদ্ম মনিরা শেখের রুমে গেলেও তিনি শুয়ে আছেন। পদ্মের একটু বিরক্ত লাগছে, সবাই এমন শুয়ে আছে কেন। মা, আপনি শুয়ে আছেন কেন? কি যে বলো, এত জার্নি করে আসলাম, একটু তো ক্লান্তি লাগছে। তোমার লাগছে না? পদ্মের সহজ সরল উত্তর। না তো। মনিরা শেখ বললেন, ইঝান কি করছে? শুয়ে আছেন দেখেছি। মা ছেলের একই দশা দেখছি। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। পদ্মকে রেখে মনিরা শেখ ওয়াশরুমে চলে গেলেন। কিছু সময় বাদে তিনি বের হয়ে এসে পদ্মকে বললেন, চলো পদ্ম আমার সাথে রান্নাঘরে। পদ্ম আর মনিরা শেখ রান্না করলেন। রান্না করার মাঝে পদ্ম যে কত শত প্রশ্ন করেছে মনিরা শেখকে, তিনি বিরক্ত হননি। তিনিও সমানভাবে কথা বলে চলেছেন পদ্মের সাথে। মাঝে মাঝে মনিরা শেখ পদ্মকে ইছানের রুমে পাঠাচ্ছেন। পদ্ম যতবারই আসে ততবার উকি দিয়ে দেখে যায় ইছানকে। মহাশয় ঘুমাচ্ছেন। এতটুকু এসে ক্লান্ত হয়ে একেবারে ঘুমিয়ে গেল। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করলো। মনিরা শেখ খাবার পর প্লেট রেখে আসতে গিয়েছেন। ইছান পদ্মের কানের কাছে এসে বলল, খাবার শেষ করে রুমে যাবা। পদ্ম শুনে মাথা নাড়ল। ইছান পদ্মকে দেখে তার কাগজগুলো রাখলো, খাটে বসলো না। পদ্মকে বলল বসার জন্য। পদ্মও বসলো, কিন্তু দূরত্ব বজায় রেখে। ইছান একেবারে পদ্মর সামনে এসে বসলো। এত দূরে বসার কি আছে? পদ্ম জবাব দিল না, তার দৃষ্টি ফ্লোরের দিকে। সেটা দেখে ইছান কিছুটা ধমক দিয়ে বলল, শুনুনি কি বলেছি? আর মাথা ওঠাও। পদ্ম মাথা উঠালো। ইছান মনে মনে বলল, মেয়েটা তো খারাপ না। মা যে বলল, মায়াবী চেহারা, ঠিক তাই। ফর্সা বেশি, ভ্রুগুলো চিকন। দূর থেকে দেখলে মনে হবে আর্ট করা, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যাবে এগুলো ন্যাচারালি এমন। এত বেশি মোটাও না, আবার চিকনও না, দুটোর মাঝামাঝি। চুলগুলো বিনুনি করা, অনেক লম্বা চুলগুলো, পিঠের মাঝ বরাবর। সাধারণত গ্রামের মেয়েগুলোর চুল খুব বেশি লম্বা থাকে। ইছানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পদ্মের খারাপ লাগছিল। পদ্ম আবারও মাথা নিচু করে ফেললো। সরি। আচ্ছা, তোমাকে যে এত তাড়াতাড়ি বিয়ে দিল, তোমার খারাপ লাগে না? আমাকে বিয়ে দিলে আমি সারা দিন কান্না করতাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন। আমার বাবা মা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেননি। প্রথম কথাটা শুনে পদ্মের খারাপ লাগলেও শেষের কথাগুলো শুনে পদ্ম হেসে দিল। পদ্মের হাসি দেখে ইছানও হেসে দিল। মেয়েটা খুব সুন্দর করে হাসে। আচ্ছা, তুমি বুড়ো বর পেয়েছো, সেটা নিয়ে কিছু বলবে না? তোমার আগে তো আমি মরে যাব, তখন কি হবে? পদ্মের হাসি বন্ধ হয়ে গেছে। পদ্ম অনেকটা আটকে উঠছে। এসব কি বলছেন উনি? তার বিয়ে হলো কয়েকদিন হয়েছে, এর মাঝে উনি এসব বলছেন? কে আগে মারা যাবে এটা আমি আপনি কেউই জানি না। হয়তো আপনার আগে আমিও মারা যেতে পারি। আর বুড়ো বর পেয়েছি সেটা নিয়ে কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইছান চুপ হয়ে আছে। পিচ্ছি মেয়ের যে এত কথা বলতে পারে সেটা জানতো না ইছান। বুঝলাম। আচ্ছা, আমি একটু তোমার আর একটু কাছে গিয়ে বসি, হ্যাঁ? এটা বলে সত্যি সত্যি ইছান পদ্মের একদম কাছে এসে বসলো। পদ্ম ঘাবড়ে গিয়ে দূরে সরে আসতে চাইলো, কিন্তু সে মুহূর্তে ইছান হাত টেনে ধরলো। পদ্মকে একেবারে তার সাথে মিশিয়ে বসালো। পদ্মের কাঁধ জড়িয়ে ধরে বলল, জড়তা কাটাও পদ্ম, আমার সাথে কথা বলো। আমার স্পর্শ স্বাভাবিকভাবে নাও। পদ্ম কাছুমাছু হয়ে বসে আছে। তার ভালো লাগছে না ইছানের স্পর্শ। পদ্ম ইছানের হাত সরিয়ে দিল। ইছান অবাক হয়ে গিয়েছে।
সে পদ্মকে মেনে নিতে চাইছে আর পদ্ম এসব আচরণ করছে। নিজের কাছে নিজেই ছোট হয়ে গেল ইছান। দুঃখিত, আমি এসবে অভ্যস্ত নই। ইছান বুঝলো পদ্মকে বাচ্চা মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, তাই হয়তো খারাপ লাগছে ইছানকে। ইছান দূরে সরে আসলো পদ্মের কাছ থেকে। সেটা না হয় বুঝলাম, তবে তোমাকে আমার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। পদ্ম চুপ করে আছে। এখন সে কি বলবে সেটাই ভাবছে, মাথায় কিছু আসছে না। কি বলবে খুঁজে পাচ্ছ না, তাই না? পদ্ম তাকালো ইছানের দিকে। সে আশ্চর্য হয়ে গিয়েছে ইছান কিভাবে তার মনের কথাটা বলে দিল। আচ্ছা, সেগুলো না হয় বাদ দিলাম, তুমি পড়াশোনা করেছো কত দূর? আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছি। বিয়ে হওয়ার পর আমি তো এখানেই চলে এসেছি, তাই আর। এটুকু বলেই পদ্ম থেকে গেল। ইছান বুঝেছে মেয়েটা পড়াশোনা করত। এখন আর করবে না পড়াশোনা? মানে করতে মন চায় না? আপনারা যদি অনুমতি দেন তাহলে করব, কিন্তু এখান থেকে আমাদের গ্রাম অনেক দূর, কিভাবে যে আসবো আবার যাব। বউকে অশিক্ষিত রাখবো নাকি? এতটা অমানুষ না আমি। আমি তোমার মা, আমার বাবা, সবার সাথেই কথা বলবো। তোমার ওই স্কুলে পড়তে হবে না, ঢাকার একটা স্কুল দেখে ভর্তি করিয়ে দিব। পদ্ম এক প্রকার লাফিয়ে উঠে বলল, না না, আমি ওখানেই পড়তে চাই। ঢাকা শহরের কোনো কিছুর সাথেই আমি পরিচিত নই, আমার ভয় লাগে। হ্যাঁ ম্যাডাম, আপনার তো সব কিছুতেই ভয় লাগে। একটু মেঘের আওয়াজ হলে, আমাকে দেখলে, আমি একটু পাশে বসলেও আপনি ভয় পান। এরকম লেখা ছিল আমার কপালে, হায় আল্লাহ। পদ্ম একেবারে মনমরা হয়ে গেল। ঠিকই তো, একটু বেশি ভয় পায় পদ্ম। আচ্ছা পদ্ম, বিয়ের আগে কখনো প্রেম করেছো? না মানে করতেই পারো। নিজের বউয়ের প্রথম ভালোবাসার কথাটা একটু শুনি। পদ্ম থতমত খেয়ে গেল। কি সব বলছে এই লোক? না, এসব বিষয়ে কোনো ধারণা ছিল না আমার, আমি কখনো এসব করিনি। ইছান হেসেই দিল পদ্মের কথা শুনে। যাক, তাহলে আমি হব তোমার প্রথম প্রেম। তোমার প্রথম ভালোবাসা কি বলো? পদ্ম হালকা লজ্জা পেল। ভালোবাসা, প্রেম এইসব নিয়ে সে অবগত নয়। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি তো ঘুমিয়েছি। আমি এখন একটু বাইরে যাব। পদ্ম ইছানের দিকে তাকিয়ে বলল, কোথায় যাবেন? ইছান হাসলো। আস্তে আস্তে পদ্মের ভিতরে তার বিষয়ে একটা অধিকার জন্ম নিতে শুরু করেছে। কিছুদিন পর হয়তো সবকিছু স্বাভাবিকভাবেই মেনে নেবে দুজনেই। এই তো একটু বাইরে যাচ্ছি, তুমি যাবা? পদ্ম মাথা নাড়িয়ে জানালো সে যাবে না। পদ্ম শুয়ে পড়ল। ইছান যাওয়ার সময় পদ্মকে আবারও বলে গেল, আর বলে দিয়েছে তার মা কিছু জিজ্ঞেস করলে বলতে সে বাহিরে গিয়েছে একটু। আজ হসপিটালের সব সিনিয়র ডক্টররা সবাই দেখা করতে এসেছে এক রেস্টুরেন্টে। মূলত শুক্রবারই সবাই এমন একটা প্ল্যান করে রাখেন। সবার একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা, এসব সবাই উপভোগ করে, বিশেষ করে সানায়া, কারণ সেই দীর্ঘ সময়টাতে সে ইছানের পাশে পাশে থাকতে পারে। আজ সানায়া রেডি হয়ে ইছানকে কল দিয়েছিল তাকে যেন এসে নিয়ে যায়। ইছানও তাই করলো। কারো কথা ফেলতে পারে না ইছান। সানায়া মাঝে মাঝে এই আবদারটা করে, আর ইছানও সানায়ার কথা রাখে। ইছানের গাড়িতে উঠে সানায়া বলছিল, সাদা শার্ট পরার কি দরকার? এমনিও সুন্দর, আরো সুন্দর লাগে। কোনো মেয়ের মুখ লাগিয়ে দিতে পারে তো। ইছান ড্রাইভ করতে করতে বলল, তাই নাকি? এত সুন্দর হয়ে যাচ্ছে কিভাবে বলুন তো? সে আপনার রূপের রহস্য আপনি জানেন। এসব সিক্রেট কথা কি আপনি আমাদের বলবেন নাকি? বেশ একটা ভাব নিয়ে কথাটি বলল সানায়া। সেটাও কথা, আপনি জানবেন কিভাবে? আপনার সাথে তো আর এসব নিয়ে আলোচনা করি না। আপনার সাথে আজ ম্যাচিং করে পড়লে ভালো লাগতো। ম্যাচিং পরার কি দরকার? এটা আলাদা ব্যাপার, আপনার জানতে হবে না। কিন্তু সত্যি কথা, আপনাকে আজ অনেক সুন্দর লাগতেছে। কি আর বলবো, এত বেশি ভালো লাগতেছে। মাশাল্লাহ বলুন, না হলে আমার আবার বিয়ে হবে না। সে আপনার সুন্দর চেহারা থাকলেও হবে, না থাকলেও হবে। আপনার জন্য এক সুন্দরী মেয়ে অপেক্ষা করে আছে। ইছান শুধু হেসেছে সানায়ার কথাই। তার মনে হয়েছে এসব কোনো গুরুত্বপূর্ণ কথা না, তার উত্তর না দিলেও চলবে। রেস্টুরেন্টে ইছান সানায়া একসাথেই ঢুকলো। কিছু কিছু মানুষ ওদের দুজনকে দেখলেই মনে করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হসপিটালের বেশ কয়েকজন ডক্টর ধরে নিয়েছে ইছান সানায়াকেই বিয়ে করবে। খাওয়ার সময় কেউ কেউ তো বলে ওঠে, ইছান আর সানায়া বিয়ে করবে কবে? এই কথাটা ইছানের থেকে সানায়ার বেশি উপভোগ করেছে। ইছান চুপ ছিল, সে বেশি কথা বলেনি। আর বিয়ের ব্যাপারটা একেবারেই সবাই যখন গেট টুগেদারে যাবে তখন বলবে। এখন বলার সময়টাকে ইছানের পারফেক্ট মনে হয়নি। ডক্টর আসিফ আহমেদ বললেন, ইজান সাহেব, আপনি কি আসলেই সানায়েককে বিয়ে করবেন? ইছান হেসে হেসে উত্তর দিল, আমার পছন্দের একটা সুন্দর মেয়ে আছে,
দেখি ম্যাডাম রাজি হয় নাকি, তাহলে না হলে তাকেই বিয়ে করব। ইছানের পছন্দ করা মেয়ে আছে শুনে সবাই বেশ চমকে উঠল। চমকে ওঠার কথা, কারণ ইছানের স্বভাব চরিত্রে কখনো এমনটা বোঝা যায়নি যে সে আবার একটা মেয়েকে পছন্দ করতেও পারে। ইছানের কথা শুনে সানায়া বেশি চমকে উঠেছিল। সানায়ার ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক এই কারণে কি ইছান তাকে পাত্তা দিত না? ইছান আর এই টপিক নিয়ে কথা বলছে না, এবার সবাই অন্য কথা বলছে। ইছান কিছুক্ষণ পরপর আর চোখে সানায়ার দিকে তাকাচ্ছে। সানায়া একেবারে চুপ করে আছে, বোঝাই যাচ্ছে খুব বড় ছ্যাঁকা খেয়েছে সে। সানায়া কিন্তু ইছানের পাশে বসেছে। প্রতিবারই সে এমন করে, সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে, সানায়া শুধু চামচ নাড়ছে, খাচ্ছেও না ঠিক মতো। অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দিবে বলে ঠিক করেছে, কিন্তু সানায়া চলে গেল। সবাই ওকে থাকতে বলল তাদের সাথে, কিন্তু সে চলে গেল। এ বিষয়ে ইছান কোনো রকম ভ্রুক্ষেপ করেনি, সে নিজের মতো ফোন চাপছিল। পদ্ম একেবারে সন্ধ্যায় উঠল, ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে মুনিরা শেখের কাছে গেল। তিনি সোফায় বসে টিভি দেখছেন। পদ্ম গিয়ে বসলো তার পাশে। পদ্মকে দেখে মুনিরা শেখ বললেন, ইছান কোথায় গিয়েছে জানো? না, তবে বলে গিয়েছে উনি বাইরে যাবেন, আর বলেছেন আপনি জিজ্ঞেস করলে যেন এটাই বলি। আমি ওর কথা জানার জন্য তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুমাচ্ছ। আমাকে ডাকেননি কেন? এখন তো জেনেছি। আচ্ছা, চা খাবে তুমি? হ্যাঁ, আমি বানিয়ে আনছি, আপনি বসুন। সারা সন্ধ্যায় মুনিরা শেখ আর পদ্ম চা খেতে খেতে কাটিয়ে দিল। পদ্ম তার গ্রামে কি কি করতো সেসব কথা বলছে মুনিরা শেখ। পদ্মের কথা শুনে হাসছে। কি সহজ সরল কথাবার্তা পদ্মের। মেয়েটা আসলে খুব সুন্দর মনের। কথা শুনলেই বোঝা যায় তারা দুজন মিলে নাটক দেখছে টিভিতে। মূলত পদ্মের এইসব নাটক ভালোই লাগে। তাদের গ্রামের পাশের বাড়ির চাচির ঘরে দেখতো। পদ্মের মা টিভি আনার কথা বললেও পদ্মের বাবা অনুমতি দেননি। রাত প্রায় 10টা হয়ে যায়। ইছান মুনিরা শেখকে কল করে বললেন তার আসতে দেরি হবে, তিনি আর পদ্ম যেন রাতের খাবার খেয়ে নেন। পদ্ম মুনিরা শেখের রুমে গিয়ে বসলো। ওর কাছে একা থাকতে ভালো লাগছে না। পদ্মকে দেখে মুনিরা শেখ বললেন, তুমি ঘুমাবে না? না মা, আসলে ভালো লাগছে না, এখন আর ঘুমও আসছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি তো। আচ্ছা পদ্ম, তোমাকে কিছু কথা বলি, শোনো। জি বলুন। ইছানের সাথে তুমি কেমন আচরণ করো? মানে তোমরা যে স্বামী স্ত্রী, তোমাদের সম্পর্কটা আসলে কেমন? পদ্ম ঘাবড়ে গেল, কারণ আজ বিকেলে তো ইছানের সাথে একটা বাজে আচরণ করে ফেলেছে। কিভাবে তার শাশুড়িকে বলবে, তাও সে আমতামতা করে বলল, জি সব ঠিক আছে। মুনিরা শেখ বিশ্বাস করলেন না, কারণ তাকে ইছান সকালে বলেছে সে মেনে নিতে চেষ্টা করবে। এর মানে এই না যে আজকেই একেবারে তাদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর পদ্ম যে ইছানের আশেপাশে থাকতে চায় না, এটা বেশ খেয়াল করেন মুনিরা শেখ। মুনিরা শেখ জানেন, কিন্তু পদ্মকে বুঝতে দিল না সেটা। তাহলে তো ভালোই। মুনিরা শেখ কিছু বললেন না। পদ্ম তার শাশুড়ির রুম থেকে চলে এসেছে। আজ সে একজন গুরুজনের কাছে মিথ্যে বলেছে, সেটা নিয়েই খুব খারাপ লাগছে। মিথ্যা কথা না বললেও পারতো, কিন্তু সত্যটা শোনার পর যদি তাকে খারাপ ভাবে বা বকা দেয়, যদি তার সাথে আগের মতো ভালো ব্যবহার না করে, উনি যদি জানেন ওনার ছেলেকে পদ্ম মেনে নিতে পারছে না, তাহলে তো তিনি পদ্মকে অনেক কথা শোনাবে। সে কথা মনে করে পদ্ম কিছু বলেনি। বারান্দায় একা একা দাঁড়িয়ে আছে পদ্ম। কেন জানি তার অনেক কষ্ট হচ্ছে, কোনো কারণ ছাড়াই। এখন কান্না করতে ইচ্ছে করছে পদ্মের। বিশেষ করে তার বাবা মারা যাওয়ার পর থেকে এই সমস্যাটা বেশি হচ্ছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। পদ্ম গিয়ে দরজা খুলল। ইছান পদ্মকে দেখে একেবারে দাঁত দেখিয়ে হাসি দিল। হাসিটা পদ্মের খুব পছন্দ, কিন্তু মন খারাপের জন্য সে রুমে এসে বসে পড়ল, কোনো রকম প্রতিক্রিয়া না করে। ইছান ভাবলো মনে হয় তখনকার কথা ভাবছে, তাই হয়তো মুখটা অনেক শুকনো শুকনো লাগছে। ইছান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে দেখলো পদ্ম বারান্দায় দাঁড়িয়ে আছে। ইছান ওখানেই গেল, একেবারে পদ্মের পিছনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম, এখনো যে ঘুমাননি? ইছানের কথা শুনে পদ্ম ইছানের দিকে ফিরে তাকালো। ইছানের দিকে তাকিয়ে সে একটু পিছিয়ে গেল। তৎক্ষণাৎ গ্রিলের সাথে মাথায় ব্যথা পেল। সাথে সাথে পদ্ম উফ অস্পষ্ট একটা আওয়াজ করলো। ইছান দ্রুত পায়ে পদ্মের সামনে গেল, ধমক দিয়ে বলল, আশ্চর্য, তোমাকে কি খেয়ে ফেলবো আমি? এত ভয় পাওয়ার কি আছে? ব্যথা পেয়েছো বেশি? পদ্ম কিছু না ভেবে ইছানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মূলত সে কষ্ট কমানোর জন্য কাজটা করেছে। এদিকে ইছান চমকে উঠেছে। যে মেয়েকে বিকেলে জড়িয়ে ধরাতে তার খারাপ লেগেছে, আর সেই এখন জড়িয়ে ধরেছে, আর কাঁদছে বা কেন? সে তো কিছু বলেনি, বোধহয় ব্যথা পেয়েছে তাই কাঁদছে। ইছান তার এক হাত পদ্মের মাথায় রাখলো, নরম কণ্ঠে পদ্মকে বলল, বেশি ব্যথা পেয়েছো কি?
পদ্ম ইছানকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, আমি মাকে মিথ্যা বলেছি। উনি জিজ্ঞেস করেছিল আমাদের মধ্যে সব ঠিক আছে কি না, আমি বলেছি হ্যাঁ। আমি কখনো গুরুজনদের সাথে মিথ্যা বলিনি। আমার খুব খারাপ লাগছে। আমি আপনাকে মেনে নেব, আপনার সব কথা শুনবো আমি। আপনি দয়া করে মাকে কিছু বলবেন না, উনি আমাকে খারাপ ভাববেন। ইছান হেসে দিল। কাতলে মেয়েটার কণ্ঠ কি সুন্দর লাগে। আচ্ছা বলবো না, তাহলে দুহাত দিয়ে জড়িয়ে ধরি। হ্যাঁ। পদ্ম মাথা নেড়ে সায় দিল। রাতের অন্ধকার পুরো চারদিকে ছেয়ে গিয়েছে। পদ্ম ক্রমশ কান্না করছে। ইছান শত কথা বলার পরেও পদ্ম কাঁদছে। ইছান পদ্মকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হয়েছে, আমার পুরো শার্ট ভিজিয়ে দিয়েছো তুমি। এত কান্না করার কি আছে? আমি তো বলেছি বলবো না। উনি যদি কখনো সত্যিটা জেনে যান তখন কি হবে? আমি না বললে কিভাবে জানবে? এখন যাও, ঘুমাও। অবশ্য যে কান্না করেছো ভালো ঘুম হবে। পদ্ম ভ্রু কুঁচকে বলল। কাঁদলে বুঝি ঘুম ভালো হয়? ইছান পদ্মের নাকটা টেনে দিয়ে বলল, জি ম্যাডাম। আমি আগে জানতাম না। ইছান চোখটা রাঙিয়ে হালকা ধমকের সুরে বলল, এখন তো জেনেছো, যাও ঘুমাও। বেশি কথা বলা পছন্দ করি না। পদ্ম ভয়ে ঘুমাতে চলে গেল। একটু ভালোভাবে বললেও তো হয়, এভাবে ধমক না দিলেও পারতো। যখন রাত 1টা তখন ইছান ঘুমাতে আসে। সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। ইছান অনেক রাত করেই ঘুমায়, তার এটা অভ্যাস। পদ্ম ওদিক ফিরে ঘুমাচ্ছে। ইছান পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মের ঘুমন্ত মুখ দেখছিল। ঘুমালে একদম অপ্সরাদের মতো লাগে। মুখটা লাল হয়ে আছে কেন জানি। পদ্মকে দেখে সেও শুয়ে পড়ল। কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। সকাল 6:30। পদ্ম ঘুম থেকে উঠেছে। পাশে তাকিয়ে দেখলো ইছান ঘুমিয়ে আছে। যদিও ইছান বেডের ওই পাশে শুয়েছে, পদ্ম ইছানকে দেখে মুচকে হাসলো। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেও দেখে ইছান এখনো ঘুমাচ্ছে। পদ্ম চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ বাদে মুনিরা শেখ আসলেন। পদ্ম তখন সবজি কেটে রেখেছিল। তিনি এসে পদ্মকে সাহায্য করলো। যদিও পদ্ম রান্না করতে পারে, গ্রামে থাকাকালীন সেই ঘরের সব কাজ করত আর তার মা রান্না করত। সে মায়ের পাশে বসে থাকতো। সে থেকে শিখে গিয়েছে রান্না বান্না। মুনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল। পদ্ম ঠিক গোল করে রুটি বানিয়েছে। মুনিরা শেখ খুব খুশি হলেন। পদ্ম, তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। পদ্ম হেসে উত্তর দিল, আমি প্রতিদিন মাকে রুটি বানিয়ে দিতাম। আচ্ছা, বুঝেছি। ইছান উঠেছে? না, তখন দেখেছি উনি ঘুমাচ্ছেন। ও আচ্ছা। মুনিরা শেখ নিজেই রান্না করছেন আর পদ্ম দাঁড়িয়ে আছে। যদিও সে বলছিল রান্না করার কথা, কিন্তু মুনিরা শেখ বলছিলেন তিনি রান্না করবেন, তাই পদ্ম আর বেশি জোর করেনি। কাল রাতে ইছানের বাবা কল দিয়েছিল। বলেছে ইজনিয়া নাকি হোস্টেলে চলে যাবে, আমাকে বাসায় যেতে। কিন্তু তোমাকে একা রেখে কিভাবে যাই বলো তো? মুনিরা শেখের কথা শুনে পদ্মের মনটা খারাপ হয়ে গেল। মুনিরা শেখ চলে গেলে সে তো একা হয়ে যাবে। মা, আপনি চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব। হ্যাঁ, সেটাই তো। আমি এজন্যই যেতে চাচ্ছি না। আর ইছানের বাবা তো বলল আমাকে কয়েকদিন থাকতে। এখন কাল আবার কল দিয়ে বলে বাসায় যেতে। তিনি একবার এক কথা বলেন। আমি কিভাবে একা থাকবো? মনমরা হয়ে কথাটি বলল পদ্ম। আমি ইছানের সাথে কথা বলবো, দেখিও কি বলে। ইছান একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখলো পদ্ম ডাইনিংয়ে একটা একটা করে খাবার এনে রাখছে। পদ্মের এসব কার্যকলাপ দেখে ইছান মুচকে হাসলো। মেয়েটাকে গিন্নিদের মতো লাগছে। ইছান সোফায় বসলো। তখনই সানায়া মেসেজ দিল ইছানের মেসেঞ্জারে। সানায়া মেসেজে লিখেছিল সে এখন ইছানের বাসায় আসছে। মেসেজটা দেখে সানায়ার প্রতি রাগ হলো। কি দরকার এখন আসার? আবার বাসায় পদ্মও আছে। পদ্মকে এখন কোনো মতেই দেখানো যাবে না। ইছান রান্নাঘরে এসে মুনিরা শেখের কাছে গেল। পদ্মকে দেখলো সে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। পদ্ম, একটু রুমে যাও তো। পদ্ম মাথা তুলে ইছানের দিকে তাকাই। ইছানের কথা মতো সে রুমে চলে যায় কোনো রকম প্রশ্ন ছাড়াই। পদ্ম চলে যাওয়ার পর ইছান তার মাকে বলল, মা, বাসায় সানায়া আসবে। আমি চাই সানায়া যেন পদ্মকে না দেখে। আমরা হসপিটালের সবাই কিছুদিন পর গেট টুগেদারে যাব, তখন পদ্মকে নিব আমার সাথে। এখন কোনো মতেই পদ্মকে সানায়ার সামনে নেওয়া যাবে না। মুনিরা শেখ সানায়াকে চিনে, কারণ বহুবার সানায়া ইছানের সাথে তাদের বাসায় এসেছে। মেয়েটাকে কখনো মুনিরা শেখের পছন্দ ছিল না। পদ্ম ওর সামনে গেলে কি হবে? পদ্ম কি দেখতে খারাপ নাকি যে একেবারে ওর সামনে নেওয়া যাবে না? তা বলিনি মা, এখন একটু ঝামেলা হবে দেখালে। আচ্ছা, বুঝেছি। তো এখন কি করতে চাস? পদ্মকে আমার রুমে রাখবো যতক্ষণ না পর্যন্ত সানায়া বাসায় থাকবে। পদ্মকে কি বলবি? কিছু একটা বুঝিয়ে বলতে পারবো, সমস্যা নেই। তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আর ইছান, শোন, তোর বাবা বলল আমাকে বাসায় যেতে।
ইজনিয়া হোস্টেলে চলে যাবে। ইছান কথাটা বাদ দেওয়ার জন্য বলল, আপাতত এখন বাবাকে বলো এখানে এসে থাকতে, আমি কথা বলবো রাতে এসে। তুমি বাবাকে কল করে বলবা আজ এই বাসায় আসতে, দেখি কি করা যায়। এই বিষয়ে পরে কথা বলবো, আমি পদ্মের কাছে যাই একটু। আচ্ছা। ইছান রুমে আসলো। পদ্ম বেডে বসে তার পা দুটোকে নাচাচ্ছে। পদ্ম বাহিরে তাকিয়ে আছে, ইছানকে খেয়াল করেনি। ইছান পদ্মের সামনে এসে দাঁড়ালো আর পদ্ম তৎক্ষণাৎ তার পা দুটোকে নাচানো বন্ধ করে দিল। পদ্ম বাসায় একজন গেস্ট আসবে, তুমি ভুলেও এই রুমের বাহিরে পা রাখবে না। সে চলে যাওয়ার পর তুমি পুরো ফ্ল্যাট ঘুরতে থেকো, আমি কিছু বলবো না। পদ্ম মাথা নাড়ালো, অর্থাৎ সে বাহিরে যাবে না। ইছান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। তারপর ইছান রুম থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ বাদে সানায়া আসলো ইছানের বাসায়। মুনিরা শেখকে দেখে জড়িয়ে ধরল। কখনো এটা করেনি সে, আজ করেছে। মুনিরা শেখ বেশ অবাক হলেন, সাথে ইছানও। ইছান ভেবে নিয়েছে মনে হয় হঠাৎ ভূতে ধরেছে সানায়াকে। সানায়া মুনিরা শেখকে ছেড়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আন্টি? মুনিরা শেখ সৌজন্যবোধক হাসি দিয়ে বললেন, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি আন্টি। আন্টি কি এখন এই বাসায় থাকেন নাকি? না, আমি এসেছি বলতে গেলে বেড়াতে। ইজহান তো বাসায় একা থাকে, তাই মাঝে মাঝে বেরিয়ে যাই আর কি। আঙ্কেল আর ইজনিয়া আসেনি? ইজহানের বাবা আসবে আজ, আর ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। সানায়া আরো কথা জিজ্ঞেস করলো মুনিরা শেখকে। মুনিরা শেখ সানায়াকে বলল নাস্তা করার জন্য। সানায়া নাস্তা করে এসেছে, তাও আবার বসেছে ইছানের সাথে নাস্তা করতে। খাওয়ার সময় সানায়া মুনিরা শেখের সাথে কথা বলেই চলছিল। ইছান যে কি পরিমাণে বিরক্ত হয়েছে, মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে। এত বেশি কথা বলে কিভাবে মানুষ? ইছানের খাবার শেষ, কিন্তু সানায়ার খাবারও শেষ হয়নি, কথাও শেষ হয়নি। ইছান সানায়াকে বলল, আপনি কি আজ হসপিটালে যাবেন না? এত কথা না বলে তাড়াতাড়ি চলুন। ইছানের কথা শুনে সানায়া লজ্জা পেল। চলুন। অতঃপর ইছান আর সানায়া একসাথে চলে গেল হসপিটালে। ওরা চলে যাওয়ার পর মুনিরা শেখ পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন। তিনিও খাননি পদ্মকে ছাড়া। পদ্ম মুনিরা শেখকে বলল, মা, কে এসেছিল? ইজহান যে হসপিটালে চাকরি করে, ওখানকার এক ডাক্তার এসেছিল। ইজহানের কলিগ হয়। ও আচ্ছা। মা, উনি কি মেয়ে ছিল? হ্যাঁ, কেন বলো তো? না মানে আমি ওনার কণ্ঠ শুনে বুঝেছি মেয়ে। ও, ইজহান বলেছে তোমাকে ওদের একটা গেট টুগেদার হবে, তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দিবে। পদ্ম মাথা নাড়ালো। নাস্তা শেষ করার পর মুনিরা শেখ দুপুরে রান্না করতে গেলেন। পদ্ম তার পেছনে ছুটলো। মুনিরা শেখের এটা খুব ভালো লাগে, মেয়েটা একেবারে তার মেয়ের মতোই। ইছনিয়াও বাসায় আসলে মুনিরা শেখের পেছন পেছন থাকে। এখন পদ্ম সেরকম করছে। দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো। তিনজন একসাথে দুপুরের খাবারটা খেলেন। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ রেস্ট করছেন। পদ্মের ভালো লাগছে না, তাই পদ্ম রুমে গিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে পদ্মের ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে এখন তার ভালো লাগছে না একা একা। গ্রামে এই সময় পদ্ম আর পুষ্প দুবোন মাঠে হাঁটতো, নদীর পাড়ে গিয়ে বসতো। পদ্মের কিছু বান্ধবীও ছিল, তারাও তাদের সাথে যোগ দিত। পদ্ম বসে বসে সেসব কথা ভাবলো। ইস, দিনগুলো কি সুন্দর ছিল। ঢাকা শহরে সবকিছু রোবটের মতো লাগে তার। একা একা কি করবে পদ্ম, তাই বসে বসে এসব ভাবছে। এক পর্যায়ে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে। তাই সে পুরো রুম পায়চারি করছে। হেঁটেও শান্তি লাগছে না। কি যে অসহ্যকর পরিস্থিতি। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আজান দেওয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল। অবশেষে সন্ধ্যা হলো। পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে। কিছু সময় বাদে হুমায়ুন শেখ ও মুনিরা শেখ আসলো। তাদের দেখে তো পদ্ম আরো খুশি হয়ে গেছে। সারা সন্ধ্যায় তারা তিনজন একসাথে আড্ডা দিল। পদ্মের খুব ভালো লাগছিল সময়টা। রাত 9:26 ইছান বাসে আসলো। ইছান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসেছিল সোফায়। মাথাটা সোফায় হেলিয়ে দিল। খুব ক্লান্ত লাগছে তার। মাথাটা একপাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে। পদ্ম হুমায়ুন শেখের কথা শুনে হাসছে। হুমায়ুন শেখ ইছানকে বলল, বলেছিলাম সেনাবাহিনীতে চাকরি করতে, বাবার শত্রু ধরে খুব সহজেই চাকরি পেয়ে যেতে। এখন সারাদিন কামলা খাটো। ইছান সে অবস্থা থেকেই হুমায়ুন শেখ উত্তর দিল, কামলা খাটতে কোথায় দেখেছো? একজন মেডিকেল অফিসারকে তুমি এসব বলছো? হুমায়ুন শেখ ভ্রু কুচকে ইছানের দিকে তাকিয়ে বলল, মেডিকেল অফিসার হয়েছ তো কি হয়েছে? আমাদের তো সেনাবাহিনীদের লোকেদের কত সম্মান তুমি জানো। বাদ দাও, কত কিছু যে করেছো তুমি জীবনে, সব চোখের সামনে দেখেছি। তুমি নাকি মাকে নিয়ে চলে যাবা? হুমায়ুন শেখ উত্তর দিলেন, হ্যাঁ, ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। আমি কি একা একা থাকবো নাকি? তো আমার বউ কি একা একা থাকবে নাকি?
ইছানের কথা শুনে পদ্ম লজ্জা পেল। কি বলছেন উনি বাবার সামনে? এখানে তো বসে থাকা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। পদ্মের জন্যই তো আমি তোমার মাকে নিতে পারছি না। ও তো একা একা থাকতে পারবে না। আমি ভেবেছি পদ্মের মা আর ওর বোনকে বলবো কিছুদিন থেকে যেতে, তারপর অভ্যাস হয়ে গেলে একাই থাকতে পারবে। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ সম্মতি জানালেন ইছানের কথায়। ইছানের কথা শুনে পদ্ম খুব খুশি হলো। তার মা আর তার বোন আসলেই অন্তত তার আর একা একা লাগবে না। রাতের খাবার খেয়ে ইছান পদ্মর রুমে আসলো। ইছান বেডে বসলো, পদ্মও বসলো কিন্তু দূরে। পদ্ম ইছানের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আপনাকে। ইছান ধন্যবাদের কারণ বুঝেনি, তাই পদ্মকে প্রশ্ন করলো, ধন্যবাদ কেন? ওই যে তখন বললেন আমার মা আর বোনকে আমার কাছে এসে থাকতে, এটার জন্যই। ইছান মুখ কালো করে বলল। ও আচ্ছা। ইছানের কথা শুনে পদ্ম সন্তুষ্ট নয়। ইছান হঠাৎ মুখ কালো করে ফেললো কেন? কি হয়েছে আপনার? তুমি দূরে বসে ধন্যবাদ দিয়েছো, আমি সেটা গ্রহণ করিনি। পদ্ম ঘাবড়ে গেল। ইছান তার ধন্যবাদ গ্রহণ করেনি মানে? ইছান আবারও বলল, কাছে এসে আমার পাশে বসে ধন্যবাদ দিলে গ্রহণ করব। পদ্ম তাই করলো। ইছানের পাশে বসলো। ইছান উঠে গিয়ে ড্রয়ার থেকে কিছু চকলেট আর একটা বেলি ফুলের মালা পদ্মের হাতে দিল। পদ্ম যে অনেক খুশি হয়েছে সেটা তার মুখ দেখে বোঝা গেল। ইছান পদ্মের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল। পদ্ম ইছানের হাত ধরে বলল, আবারও ধন্যবাদ আপনাকে। ইছান হেসে দিল। পদ্ম ইছানের যে হাতটি ধরেছে পদ্মের ওই হাতের উল্টো পিঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। পদ্ম একটু বেশি লজ্জা পেল। ইছান পদ্মের লজ্জা দেখে সে নিজেকে সংযত করলো। ভুলেও আর সে পদ্মের অনুমতি ছাড়া এসব করবে না। খুব বড় ভুল হয়ে গেল, এমনটা না করলেও হতো। ইছান পদ্মের পাশ থেকে সরে গেল। বিষয়টা পদ্মের ভালো লাগেনি। হঠাৎ এটা করলো কেন? পদ্ম চুপ করে ঘাপটি মেরে বসে রইল। এটা দেখে ইছান বলল, এভাবে বসে আছো কেন? পদ্ম মুখটা ফুলিয়ে রাখলো, কোনো কথা বলল না। কথা বলার কোনো মানেই আসে না। পদ্ম হাত থেকে মালাটা ঘুরে রাখলো, ধপ করে বিছানায় শুয়ে পড়লো। ইছান সবকিছুই খেয়াল করেছে, তবে এমন আচরণের মানে বুঝতে পারলো না। ইছান পদ্মের হাত ধরে পদ্মকে টান দিয়ে উঠিয়ে বলল, কি হয়েছে তোমার? পদ্ম ইছানের হাত ছেড়ে দিয়ে বলল, কিছু হয়নি। ইছান বিরক্তিকর ভাব নিয়ে বলল, কিছু তো হয়েছে, বলো আমাকে। পদ্ম মুখ কুঁচকে বলল, আমার হাত একটু আগে কে ধরেছিল? ইছান একটু নত সুরে বলল, আমি আসলে সরি পদ্ম, আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাত ধরেছি এবং ওই কাজটা করেছি। পদ্ম হাসলো। সে কোনো কারণ ছাড়াই লোকটার সাথে রাগ করলো। পদ্ম ইছানকে বলল, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ইছান বারান্দায় চলে গেলে মাথাটা প্রচন্ড ব্যথা করছে, ভালো লাগছে না তার। এখন সবকিছুই অগোছালো মনে হচ্ছে ইছানের। এক হাত দিয়ে মাথার চুলগুলো টানছে। পদ্ম ইছানের পিছনে দাঁড়িয়ে ইছানের শার্ট টেনে ধরেছে। ইছান ঘুরে পদ্মের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার কিছু হয়নি, আপনার কি হয়েছে সেটা বলুন। ইছান আবার ওদিকে ফিরে বলল। মাথা ব্যথা করছে? পদ্ম কিছু বলল না। সে ইছানের হাত ধরে রুমে নিয়ে এসেছে। পদ্ম বেডে বসে তার কোলে একটা বালিশ দিয়ে ইছানকে বলল, শুয়ে পড়ুন এখানে, আমি আপনার চুল টেনে দিব, ভালো লাগবে, আর মাথা ব্যথা হয়তো বা কিছু কমবে। ইছান পদ্মের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পদ্ম চুলগুলো টেনে দিচ্ছে। ইছানের আসলেই খুব ভালো লাগছে। ইছান পদ্মের দিকে তাকিয়ে বলল, এখন তো আমি তোমাকে ধন্যবাদ দিব। পদ্ম হেসে বলল, ধন্যবাদ লাগবে না। আচ্ছা, আমার মা আর বোন কবে আসবে, আর কিভাবে ওনারা এত দূর পর্যন্ত আসবে? ইছান চোখ বন্ধ করে বলল, সেটা তোমার ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। পদ্ম ইছানের চুলগুলো হালকা টেনে বলল, বলুন না, আমি একটু শুনতে চাই। যেভাবে চুলগুলো টেনে ধরেছো ব্যথা পাইনি, গায়ে কি এক ফোঁটাও শক্তি নেই আরো জোরে টেনে দিতে? পদ্ম অভিমানী সুরে বলল। বলুন না, এমন করছেন কেন? ইছান হেসে বলল, তোমার মা আর বোন কাল আসবে, আর আমি আমার গাড়ি পাঠিয়ে দিব গ্রামে, গাড়ি করেই আসবে। পদ্ম বুঝলো না ইছানের গাড়ি আবার কোনটা। অবুঝের মতো প্রশ্ন করলো, আপনার গাড়ি কই? আমি তো দেখিনি। ইছান অবাক চোখে পদ্মের দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি, তোমার যে বিয়ে হলো তখন গ্রাম থেকে যে গাড়ি করে আসলে ওটা আমারই গাড়ি ছিল। পদ্ম বেশ চমকে গেল। তাহলে ওই দিন যে গাড়ি করে এই বাসায় আসলাম ওইটাই কি আপনার গাড়ি? ইছান আবারও চোখ বন্ধ করে ফেললো। শান্ত কণ্ঠে উত্তর দিল, জি হ্যাঁ ম্যাডাম। পদ্ম আবারও প্রশ্ন করলো, মা আর বোন কখন আসবে? আপনি মাকে ফোন করেছিলেন? হ্যাঁ। পদ্ম ভাবলো ইছান মিথ্যে বলছে। আচ্ছা, আমি তো দেখিনি আপনি ফোন করেছিলেন, মিথ্যা কেন বলছেন? হসপিটালে যখন ছিলাম তখন করেছি। পদ্ম নিজেই নিজের কাছে লজ্জা পেল। লোকটাকে বিশ্বাস করা উচিত ছিল। মা কি বলেছে? ইছানের বিরক্তি হলো পদ্মের কথায়। এত প্রশ্ন করার কি আছে? তার মা আসলেই তো দেখতে পাবে। বড্ড বেশি কথা বলো তুমি।
পদ্ম চুপ হয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছে আর কথা বলবে না। পদ্ম ইছানের মাথায় হাত বুলোতে লাগলো, আর শুধুমাত্র রাতটা, তারপর তার মা আর বোন আসবে। পদ্ম নিজে নিজেই হাসছে। ইছান তো চোখ বন্ধ করে আছে, তাই পদ্মের হাসি দেখলো না। কিছু সময় বাদে ইছান একেবারে ঘুমিয়ে গেল। পদ্ম দুবার ডাক দিল কিন্তু কোনো সাড়া দিল না। পদ্ম ভেবে নিয়েছে ইছান ঘুমিয়ে গিয়েছে, এখন তো তাকে আর উঠানো যাবে না। পদ্ম ইছানের চোখ থেকে চশমা খুলে রাখলো। পদ্ম মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইছানের দিকে। কাপা কাপা হাতে ইছানের চাপ দাড়িগুলোতে হাত বুলিয়ে দিল। মানুষটা এত সুন্দর কেন? পদ্ম কখনো ভাবেনি ইছানের মতো একজন বর পাবে। পদ্ম হাসছে ইছানের দিকে তাকিয়ে, আর ইছান তো ঘুম। পদ্ম বসা অবস্থায় মাথাটা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 6টা। ইছানের ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখে সে পদ্মের কোলে মাথা রেখে শুয়ে আছে। ইছান উঠে বসলো, পদ্মের দিকে তাকিয়ে আছে। সে তো ঘুমেই। ইছানকে ডাকলেই হতো, সে সরে যেত। এত কষ্ট করার কি দরকার ছিল? তবে কথা হচ্ছে ইছানের ভালো ঘুম হয়েছে। ইছান পদ্মকে ঠিক মতো শুয়ে দিল। ইছান পদ্মের গাল স্পর্শ করলো, হালকা করে তার ওষ্ঠ ছুঁয়ে দিল পদ্মের গালে। এটা হচ্ছে ইছানের পক্ষ থেকে পদ্মের জন্য উপহার। তবে কখনো পদ্ম এই মিষ্টি উপহারের কথা জানবে না। ইছান ফ্রেশ হতে চলে গেল। রুম থেকে বের হয়ে এসে দেখে তার মা রান্নাঘরে। সে ওখানেই গেল। ইছানকে দেখে মুনিরা শেখ বলল, পদ্ম কোথায় ইছান? ঘুমাচ্ছে। ওকে ডেকে দে। কেন মা? আমার সাথে রান্না করতে হবে ওকে। ইছান চাচ্ছে পদ্ম যেন ঘুমায়, কারণ সে কাল পদ্মর ঘুম নষ্ট করেছে হয়তো, তার জন্য পদ্ম ঘুমাতে পারেনি। ইছান তার মাকে বলল, মা ও তো ঘুমাচ্ছে, তুমি আমাকে বলো, আমি যা পারি তোমাকে হেল্প করব। মুনিরা শেখ অবাক হয়ে গেলেন। ইছান কি বলছে সব? বিয়ের পর ইছানের মধ্যে এই প্রথম পরিবর্তন মুনিরা শেখ খেয়াল করেছেন। দেখা যাক, আর ছেলেটা পদ্মকে মেনে নিচ্ছে, এটা ভেবেই তিনি খুশি হলেন। মুনিরা শেখ হেসে ইছানকে বললেন, না থাক, তুই যা, আমি সব করতে পারবো। ইছান চলে আসলো। মানিককে কল করলো, সে বলল পৌঁছে গিয়েছে গ্রামে, কিছুক্ষণ পর আবার রওনা দিবে। পদ্মের মার বোনকে আনতে ইছান মানিককে পাঠিয়েছিল গ্রামে। 7:30 ইছান রেডি হয়ে গেল হসপিটালে যাওয়ার জন্য। পদ্ম উঠে পড়েছে, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে মুনিরা শেখের কাছে ছুটলো। ইছান নাস্তা করে চলে গিয়েছে। প্রায় 1 ঘন্টা পর হুমায়ুন শেখ আর মুনিরা শেখও চলে গিয়েছেন। বাসায় পদ্ম একা, ও পুরো বাসা গোছাচ্ছে। ইছানের কেবিনে হঠাৎ করে সানায়া আসলো। প্রত্যেকবারের মতো সে ইছানের সামনে বসেছে। সানায়া জিজ্ঞেস করলো, কেমন আছেন? ইছানের কথা বলতে মন চাচ্ছিল না, তাও বলল। ভালো। এখন কি কারণে এসেছেন? সানায়া মন ভুলানো হাসি দিয়ে বলল, আসতে পারি না বুঝি? ইছান প্রচুর বিরক্ত হলো। না, আপনার মতো এত ফ্রি থাকি না সব সময় আমি।